উদ্যোক্তা অনুরোধ, তোমরা বাচ্চা বাড়তি না হওয়া পর্যন্ত গরু কিনবে না। তোমরা প্রেগনেন্ট গরু বাচ্চা দিবে সব গরু কিনবে না। কান্দা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। তোমাদের কান্দন কেউ শুনবে না। তোমরা এমবি বাপ মারতে কান্দে কান্দে টেকা আনছো। তোমরা তো কামা নাই, স্টুডেন্ট লেখাপড়া করছো, বাপ মারতে এটা করবা সেটা করবা, বড় লোক হয়ে যাবো, বহুত কামাই না। একটা কথা মনে রাখবা, গরু মনে কিনলেই হবে না। এই গরু পড়া দিয়া হীরা মুক্তা পড়ে না, এটার গোয়া দিয়া গোবর পড়ে। এই গোবরটা যদি তুমি রিসার্চ করো, এটা রিসার্চ করলে মোটিফাই করলে খাবারের জন্য বাসি গলা চাকা মাকা ভেঙে খাওয়াই ভালো। সুস্থ খাবার খাওয়াই, পেট ভরে খাবার দিবা, ও তোমার মন ভরে ঢুকবে, অনেক কিছু করতে পারবো। তোমার শিক্ষিত ছেলে যারা তোমাদের মতো নতুন উদ্যোক্তা, সবাই মনে করেন সবার মনে কিছু না কিছু কষ্ট থাকে যে আমরা শুধু ধরা খাই, আমার খালি মানুষ ঠগায়। আমি ওই যুবক তরুণকে কথা বলবো যে শুধু ব্যবসায়ীদের দোষ না, তোমাকেও দোষ আছে অবশ্যই। কেমন তোমাকে দোষ? তোমরা ভালো আছেন? জি বল। তোমরা কেমন আছো? হ্যাঁ আঙ্কেল ভালো আছি। জি বলো। আপনার কাছে তো অনেক আশা নিয়ে আসলাম আঙ্কেল। জি। গরু নেওয়ার জন্য। জি। গরুগুলো আঙ্কেল কেমন হয়েছে আঙ্কেল এখন? এই যে একটা তোমরা 3টা গরু কালকে একটা নিয়ে গেছো, আজকে নিয়ে যাচ্ছ। এই যে গরুটি আমাকে জিজ্ঞেস করো গরুটি কেমন হয়েছে, দেখো যার মেয়ে হ্যাঁ কিন্তু বলে আমার মেয়ে খুব গুণী, যার মেয়ে সে বলে আমার মেয়ে খুব বেরেনি, আমার মেয়ে ভালো পাক, আমার মেয়ে মা গুণের শেষ নেই। এখন যে তোমরা যে আর আশেপাশে গরু কিনছো, আরো গরু কিনছো, আমার 3টা গরু নিয়ে তোমার কাছে কি মনে হচ্ছে সেটা বলো। অবশ্যই আঙ্কেল ভালো, দেখে তো ভালোই লাগতেছে আঙ্কেল, জাত মানে তো ভালোই। এখন আপনার উপর তো আমরা বিশ্বাসের উপর নিচ্ছি। আমি তোমাকে বলছি 2টা গরুতে 40 কেজি দুধ পাইবা, আর একটা গরুতে 10-12 কেজি দুধ পাইবা। আসল কথাটা জেনে নাও, বুঝছো? আমার ব্যাপার রইলো, আমার গরুতে যা দুধ হবে সবসময় 2-4 কেজি কম বলা হবে। আজকে মনে করেছো এই যে গরুটি নিলা, বুঝছো খুব ভালো মানের ভালো জাতের, এটা প্রথম দিয়ে নেন, তারপর যেটা নিচে হলো প্রথম, এটা প্রথম না দ্বিতীয় রে, এই মন্দিরটা প্রথম না দ্বিতীয়? দ্বিতীয়। এই জায়গায় দ্বিতীয় গরু নিচ্ছ। আচ্ছা, এই যে মনে করেছো যেমন তোমরা 3টা গরু নিচ্ছ, 2টা আমার পালের একটা কিনা, কথা বলছো। এখন মনে করেছো আমি তো সবাই আমার কাছে গরু নেওয়ার জন্য আগ্রহী, তোমরা আমি তার এত গরু আমি কোথায় পাবো? যাতে গরুগুলা ভালো হয়। আচ্ছা, এখন মনে করো এখন তুমি বলো 2টা গরু তুমি 50 কেজি দুধ পাও, আর এটা যদি পাও 17-18 কেজি দুধ পাও, তাহলে তুমি জিতছ না ঠকছো? অবশ্যই জিতছি, অবশ্যই জিতছ। তাহলে তোমার করে দিছি কত? 40 আর 10-12। তবে এখন যেটা বললাম, যেটা বাস্তবতা দুধ আসবে থাকবে, সেই হিসাবে তুমি খুশি? অবশ্যই আঙ্কেল। তবে তোমাকে মেন করে আমি একটা কথা বলি, যারাই তোমাদের মতো নতুন উদ্যোক্তা, সবাই মনে করেন সবার মনে কিছু না কিছু কষ্ট থাকে যে আমরা শুধু ধরা খাই, আমার খালি মানুষ ঠগায়। আমি ওই যুবক তরুণকে কথা বলবো যে শুধু ব্যবসায়ীদের দোষ না, তোমাকেও দোষ আছে অবশ্যই। কেমন তোমাকে দোষ? তোমরা গিয়ে দেখো বড় বড় উড়ানো হয়ে গেছে, গরু চেগায় চেগায় আডে, কথা বলছো, চেগায় চেগায় আডে। আমার দাদা শেষ বয়সে, কথা বলছো, ওইটার আগে করতে 100 বেরাম বিসি হয়ে গেছিল 250, কথা বলছো। আমার দাদা তো এমবি আটতো, কথা বলছো। মানুষের কিন্তু গরিবের এমবি আটেকে, আমি এমবি বুড়া মানুষের ব্যায়াম করি। আসলে আমার দাদা বেশি বড় আছে, আসলে আমার দাদার বেশিটা বড় আছে। আমার দাদা কইতো ব্যায়াম করে আনি, আসলে ব্যায়াম করে আনে না। এখন তোমরা যখন একটা গরু বাচ্চা দিবে, রেডি গরু, তখন তো আর শরীরের সমস্ত মনে করে বাপ আর ওলানে থাকে। যে গরুতে দুধ দিব মনে করে এতটুকু ওলান এত বড় হয়ে থাকে। আচ্ছা, গরু বাচ্চা দিছে, ওই গরুটা তোমাদের কখনো কিনা উচিত না। তোমার উদ্দেশ্য করে বলতে চাই, নতুন উদ্যোগ সবাইকে, তোমরা নতুন মানুষ, কিনবা তোমরা বুঝতে হই না কিনবা, ওই নতুন গরু কখনো কিনবা না।
বাচ্চা দিবে, বাইক গেলে গাড়িতে বাচ্চা হবে, বাইক গেলে বাচ্চা হবে, ওইসব বাচ্চা টিকাও ঠিক নেই, গরু সুস্থ থাকার কোনো ভরসা নাই। যেহেতু নেই, তোমরা গরু কিনতে হইলে তোমরা মনে করো যদি প্রেগনেন্ট গরু কিনো, কমার পর 8 মাস, সর্বোচ্চ 8 মাসের প্রেগনেন্ট গরু কিনবা। কখন তোমার 9 মাসের প্রেগনেন্ট গরু, 9.5 মাসের প্রেগনেন্ট গরু তোমরা কিনবা। আর কোনো বাচ্চা দিছে কমসে কম মনে করো বাচ্চা বয়স যেন 15 থেকে 20 দিন হয়। কিন্তু তুমি একটা বাচ্চার জন্ম নিচ্ছ, এই যে গরুটা, এই গরুটা 2 মাসের বাচ্চা, বাচ্চার বয়স 2 মাস। এখন এখন তোমার বাচ্চাটার কোনো ভয় নাই, বাচ্চারা তোমার 100% বাচ্চাটা 100 শুরু হয়ে গেল। যখন বাচ্চা তোমার 100 শুরু হয়ে গেছে, তাহলে তোমার পুঁজি খারাপ। বাচ্চারা এখন জাত 1 লাখ টাকা দাম আছে, কথা বলছো? 2-3 মাস পারলে বাচ্চার 1.5-2 লাখ টাকা দাম হবে। তখন মনে করো কিন্তু বাচ্চা দিয়ে দিছে, আর ওর পেট একটা দিয়ে দিছি, লোক একটা দিয়ে দিছি, দুধ দিছি, একটা গাভী দিছি, কথা বলছো? যে মনে করো আল্লাহ বুঝো তোমাকে তুমি আমাকে কত ঠকলে কত দিচ্ছ, এটার লোক একটা সার বাচ্চা। এখন আঙ্কেল ভালো করে বুঝবো কিভাবে আঙ্কেল? ভালো করে কিভাবে বুঝবা? এই যে গরুটা তুমি বার করছো, সেই জন্য তোমার ধন্যবাদ। তোমরা গরুটির নাক, কান, সুস্থতা, লেজা, কথা বলছো, চামড়া, গলা সবকিছু ফলো করবা, কথা বলছো? ফলো করবা। যে একটা গরুর জাতের বৈশিষ্ট্য কিন্তু জাতের ভালো মানুষের পোলাপান ভালো হয় দেখলি বলো, কথা বলছো? তারপরে পাল্টাছো, কিনতে আসো, সময় পেবে অনেক মেল, তুমি তুমি কিছু দেখলে নি, কথা বলছো? এইটার লোক একটা সার বাচ্চা আছে, এই গরুটার লোক যদি ওই বাচ্চা রইতো, এই গরুটা কমের পক্ষে 50-60 টাকা বেড়ে যেত। যদি ওর মেয়ে, এইটা যদি মেয়ে বাচ্চা, কথা বলছো, সার বাচ্চা হতো, তুমি গরুটা কম দামে পেয়ে গেল, কথা বলছো? কিন্তু গাছ মানে ভরপুর, যত্ন করে পাইলো গরুটা, 3টা গরু নিলা, আলাদা তোমার 100 কি নেওয়া, এই 3টা লোকে মিলবে না। তবে তোমার কাছে অনুরোধ, পুরো নতুন উদ্যোক্তাদের অনুরোধ, তোমরা বাচ্চা বাড়তি না হওয়া পর্যন্ত গরু কিনবে না। তোমরা প্রেগনেন্ট গরু বাচ্চা দিবে সব গরু কিনবে না, কান্দা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। তোমাদের কান্দন কেউ শুনবে না। তোমরা এমবি বাপ মারতে কান্দে টাকা আনছো, তোমরা তো কামা নাই, স্টুডেন্ট লেখাপড়া করছো, বাপ মারতে এটা করবা সেটা করবা, বড় লোক হয়ে যাবো, বহুত কামাই না। একটা কথা মনে রাখবা, গরু মনে কিনলেই হবে না, এই গরু বড় দিয়া হীরা মুক্তা পড়ে না, এটার গোয়া দিয়া গোবর পড়ে। এই গোবরটা যদি তুমি রিসার্চ করো, এটা রিসার্চ করলে মোটিফাই করলে তুমি হীরা মুক্ত বানাইতে পারবা। কেমন? যেমন দুধ কামে লাগাইবা, গোবর কামে লাগাইবা, কথা বলছো? এটা নিয়ে রিসার্চ যখন করবা, ওর সাথে যখন অঙ্গ মিশে যাবে, ওর রক্তের সাথে রক্ত মিশতে হবে। এই গরুটার ওর পাশা, গঠন, বডি সমান, চামড়া সবকিছু মিলে হইব ওর গরুর মান, কথা বলছো? ওর বয়স, বোধ সবকিছু হয় গরুর মান, কথা বলছো? এই দেখো এই বাচ্চারা, এই বাচ্চারা কিন্তু ওর থেকে ভালো। এই বাচ্চারা যদি মনে করেন মেয়ে বাচ্চা হইতো, কথা বলছো? মেয়ে বাচ্চা হইলে বাচ্চারা বহুত দাম, 1 2 লাখ দাম ছিল আমার হাতের বিষ, আমি জানি তো। কিন্তু এই বাচ্চাটা সার বাচ্চা হয়েছে, আল্লাহ যেটা দেয় আলহামদুলিল্লাহ। 3টা গরু দিয়েছে, 2টা মেয়ে বাচ্চা, একটা মেয়ে বাচ্চা পাইছে, একটা ছেলে। এই ছেলে যদি সারটাতে পালো, কথা বলছো? আমি যেমন মনে করো বাংলাদেশের সর্বোচ্চ প্যারাস পাইছিলাম, এই বাচ্চাটা সেই প্যারাস বাচ্চা, কথা বলছো? আর কি জানার আছে তুমি বলো? আর একটা জিনিস মনে করবা, গরু কিনলে হবে না, গরু তুমি ভালো মানে, তুমি বাসি গলা কিছু খাওয়াবে না, আলুয়া পাতালি ফিট খাওয়াবে। আমি যদি একটা ফিট কোম্পানি, কথা বলছি, ওর সাথে ব্যবসার অভাব নাই, কারণ ওদের পাল্লা করে আমি চলতে পারতেছি না, আমার ফিট অনেক মনে করছো, আমি ব্যস্ত রাজি। এটাকে ভালো মানে খাবার খাওয়াইবা, পেট ভরে খাওয়ান দিবা, ঘাস ভালো ফ্রেশ ঘাস দিবা, ফাঙ্গার জন্য না থাকে, শিকড় যেন গাছের না থাকে, শিকড়। হ্যাঁ, আর আর মনে করো খাবার জন্য বাসি গলা টাকা মাকা ভেঙে খাওয়াইবা না, সুস্থ খাবার খাওয়াই, পেট ভরে খাবার দিবা, ও তোমার মন ভরে দুধ দিবে, এই দোয়া তুমি অনেক কিছু করতে পারবো। কথা বলতে পারো শিক্ষিত ছেলে, আমি তো নিরক্ষর মানুষ, নিরক্ষর মানুষে মনে করছো 3-4 হাজার গরু আমি কাম করছি গরু মহিষ নিয়ে। আর তোমার সুশিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ আসতে হবে। দেখো বিশ্বের যে দেশগুলো উন্নত, যে দেশগুলা মনে করছো উন্নত দেশগুলা, একটা এই দেশে মনে করছো
রাজস্ব হয়, তোমরা ইতিহাস তুলে দেখো, 30%, 32%, 28%, 20%, সর্বনিচ্চ 15% পর্যন্ত রাজস্ব আয় করে থাকে শুধু গাড়ি থেকে। আর আমরা দুর্ভাগ্য দেশে জন্ম নিয়েছি, এখন হয়তো দেশ পরিবর্তন হবে, এখন হয়তো আলোর মুখ আমরা দেখবো, কথা বলছো? এখন যে জাতির মেরুদণ্ড, ডেয়ারি সেক্টর জাতির মেরুদণ্ড, ওর মাংস খাইবা, ওর দুধ খাইবা, ওর সমস্ত সবকিছু খাইয়া ভরপুর হইবা, তারপরে আমরা শক্তিশালী হব। সেই দেশে মনে করছে এমন একটা খাত, এই আওয়ামী লীগ সরকার, স্বৈরাচার সরকার ধ্বংস করে দিছে। আমাদের নাকের দম নাই, নিঃশ্বাস নাই, ওরা সব শেষ করে দিছে। যে আওয়ামী স্বৈরাচার সরকার, স্বৈরাচাররা মনে করে এই আমাদের প্রতিষ্ঠানগুলো, এই দেশের যে গাড়ি সেক্টরগুলো, আমাদের নাকের আগে দম নাই। আমাদের মধ্যে মানুষ মরার আগে যেমন হার্টবিট থাকে, টিক টিক শব্দ হয়, আমাদের এখন গাড়ি সেক্টর হলো টিক টিক শব্দ হচ্ছে। আমরা তো মানুষের নেই সুস্থ অবস্থায়। তাই এখন বর্তমানে যারা নতুন সরকার আছেন, দেশ আমরা স্বৈরাচার থেকে আমরা মুক্ত হয়েছি, আমরা মুক্ত হয়ে বাঁচতে চাই। আর আপনারা দয়া কইরা যারা এখানে পুরানা মনে সচিবরা ছিল, পুরানা বড় বড় অফিসাররা, পুলিশ অফিসাররা ছিল, র্যাব অফিসার ছিল, আর্মি অফিসার, যারা দেশকে শোষণ করছে, এই ক্ষমতায় চেয়ারে বসানো হয়। আর মাঝে মাঝে ক্যামেরায় দেখি মনে করে এখনো পুরানা ওই দুষ্কৃতি শয়তান গুলা ওদের চেয়ার দখল করে বসে রয়েছে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আপনারা সবাই সচ্চার থাকুন। এই শয়তানরা আমার দেশটাকে মনে করতো ওই চেয়ারটার কিন্তু যদি লোকগুলো বসে, আবার মিশরের ইতিহাস করে দেখেন, ওই চেয়ারে মনে করছে ওই চেয়ারে আমার দেশের দুর্ভিক্ষ টেনে আনবে। তাই আমি বলবো নতুন সরকারের কাছে, নতুন যারা দেশ পরিচালনা করছেন, আর যার ভালো মনের মানুষগুলা লোক বসে, আপনারা কখনোই দেশ থেকে ভিন্ন করেন না। আর গাড়ি সেক্টর থেকে তাড়াতাড়ি অতিশয় গাড়ি সেক্টর সঠিক ক্যারি করে, আর গাড়ি সেক্টর এমন একজন মানুষকে দেওয়া হোক এই যে গাড়ি সেক্টর সম্বন্ধে বলতে, যেমন এই আর দেশ আমাকে বাঁচান, দেশটা বাঁচার সুযোগ করে দেন। আমরা দেশ বলে দিতে, আমার দেশ গড়ার কারিগর, এক দেশ গড়ার কারিগর। আমরা মনে করা যদি আমাদের যদি খাবার আমাদের বিদেশ থেকে ওষুধের ব্যাট মুক্ত করা হয়, আমাদের যদি মনে করা ব্যাট যদি আমাদের কমাই দেওয়া হয়, আমাদের মনে ভারত ওষুধ 500 টাকা, যেহেতু আমাদের দেশে 5,000 টাকা, ওই 500 ওই 5,000। তাই এই স্বৈরাচার সরে আমাদের ওষুধ পানি বা বিদেশ থেকে ওষুধ পানি আনার সুযোগ করে দেব, ব্যাট মুক্ত করে দেব, খাবারের ব্যাট মুক্ত করে দেব। আমি আজকে দেশবাসীর পক্ষ থেকে, পক্ষ থেকে আমি বলতে চাই, আবার 40-50 থেকে দুধ খাওয়াবো, আবার 250-300 টাকা দিদি মাংস খাওয়াবো। এই বলে শেষ করে দিই। আসসালামু আলাইকুম। সেক্টর উন্নয়ন হোক এই কামনা করে শেষ করি। আসসালামু আলাইকুম।